মেগা প্রজেক্টের নামে বিগত আমলে দুর্নীতির মহোৎসব হয়েছে। মেহেন্দিগঞ্জের জনসভায় বললেন জামায়াত আমির, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি। আমাদেরকে আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না। যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হচ্ছে। ভোটের প্রচারে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান। বিকালে ঘোষণা করবেন দলের নির্বাচনী ইশতেহার। যুগের চাহিদা মিলিয়ে থাকবে মানুষের ভাগ্য উন্নয়নের ঘোষণা। রাজধানীর 3টি বাস টার্মিনাল যেন গলার কাঁটা। ভোটারদের আশ্বাস দিলেও এ বিষয়ে নিশ্চুপ প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি মিলবে না নগরবাসীর। রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক তৎপরতা। অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোররামুশ শহর মোতায়েন করল তেহরান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। কিছুক্ষণ আগে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, জানাবেন জামায়াত আমির কি দিক নির্দেশনা দিলেন নেতাকর্মীদের, ভোটারদের উদ্দেশ্যে কি বললেন? শাফিন, মাত্র 2 মিনিট আগে জামাতের আমির শফিকুর রহমান তার যে নির্বাচনী বক্তব্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সেটি শেষ করেছেন এবং এখন তিনি পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে যাবেন এবং দীর্ঘ বক্তব্যে তিনি যেটি বলতে চেয়েছেন যে তাদের যে নির্বাচনী প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লা জয়যুক্ত করতে এবং তারা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি নির্বাচনে জয়যুক্ত হয়, সরকার গঠন করতে পারে, সবার আগে তারা যে কাজগুলো করবে সেটা হলো দুর্নীতি মুক্ত করবে। কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি থাকবে না, কেউ দুর্নীতি করতে পারবে। পাচার হয়েছে যে টাকাগুলো বিগত দিনে, সেই পাচার অর্থ দেশে ফিরিয়ে এনে এই অঞ্চলের যে উন্নয়ন সেটি করবেন। এবং তিনি বিশেষ করে মেহেন্দিগঞ্জে এসছেন। মেহেন্দিগঞ্জ পুরো উপজেলাটি একটি নদী বেষ্টিত এবং এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনে একরে একরে জমি বিলীন হচ্ছে, একটি জনবসতি বিলীন হচ্ছে। তিনি জানিয়েছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে সবার আগে এই অঞ্চলের যে নদী ভাঙন সেটি রক্ষায় তিনি কাজ করবেন। এবং তিনি বলছেন আসলে নদী শাসন নয়, নদীকে সংস্কার করে এই অঞ্চলের যে সাধারণ মানুষের যে সবচেয়ে বড় ভোগান্তি সেটি তিনি দূর করবেন। পাশাপাশি বলেছেন যে নারীদের যে সম্মান, নারীদের যে নিরাপত্তা সেটি তিনি নিশ্চিত করবেন। এবং তিনি আরেকটি অভিযোগ করেছেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মামলা হয়েছে, মামলাকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়েছে, কিন্তু জামাতে ইসলাম কোনো মামলা বাণিজ্য করেনি। সারা বাংলাদেশে তারা মাত্র 8টি মামলা করেছেন এবং সেই 8টি মামলার আসামি মাত্র একজন, অর্থাৎ। এবং তিনি পাশাপাশি আরেকটি জিনিস বলেছেন যে দেশে যে চাঁদাবাজি রয়েছে, চাঁদাবাজির যে ব্যবস্থা রয়েছে সেটি একেবারে বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতের আমির শফিকুর রহমান। শাফিন। কাউসার, আপনাকে ধন্যবাদ। মেহেন্দিগঞ্জ থেকে জামায়াত আমির সরাসরি রওনা দিয়েছেন পটুয়াখালীর পথে, জনসভাস্থলে আছেন সেখানে সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বলবেন যে জামায়াতের আমির এরই মধ্যে পটুয়াখালীর পথে রয়েছেন, নেতাকর্মীদের উপস্থিতি কতটা, জনসভাস্থলের সার্বিক পরিস্থিতি এখন কেমন? জামায়াতের আমির যেহেতু মেহেন্দিগঞ্জ থেকে রওনা হয়েছেন, তিনি হয়তো এখানে আসতে আর প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে। ইতিমধ্যে কিন্তু এই মাঠের অবস্থা যদি বলি, এখানে প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে। পুরো এই যে বাউফলের যে পাবলিক মাঠটি রয়েছে সেটি পুরোপুরি একেবারে কানায় কানায় পূর্ণ বলা যায়। এখানে প্রায় বিভিন্ন নেতাকর্মীরা তারা তাদের যে আমিরকে দেখার জন্য বেশ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে তারা সকাল থেকে এখানে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি পুরো মাঠ ছাড়িয়ে কিন্তু আশপাশের যে সকল ভবনগুলো রয়েছে সেই সকল ভবনের ছাদে কিংবা বিভিন্ন দোকানপাটের উপর থেকে লোকজন এই সমাবেশটিকে দেখছেন। এবং এখানে ইতিমধ্যে আপনি যদি বলি মঞ্চে ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত রয়েছেন। এছাড়া এই আসনের এমপি প্রার্থী জামায়াতে ইসলামের বা 11 দলীয় জোটের যে এমপি প্রার্থী
উপস্থিত রয়েছেন, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, বক্তারা রয়েছেন, তারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন এবং তারা এখানে উপস্থিত যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আসলে আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। একই সাথে দাঁড়িপাল্লা নিয়ে তাদের যে প্রতিশ্রুতি কিংবা দাঁড়িপাল্লা নিয়ে তাদের যে বক্তব্য, বিজয় করার যে প্রত্যাশা, সেটি নিয়ে তারা কাজ করছেন। আর হয়তো কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছবার পর নেতাকর্মী এবং জনসভাস্থলে উপস্থিত জনসমাগমের প্রতি যে বক্তব্য রাখবেন সেটিও নিশ্চয়ই জানবো। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3:30টায় হোটেল সোনারগাঁওয়ের হলরুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে এবারের ভোটে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটি প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যা সমাধান এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে বিএনপি। এদিকে কাল ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, নির্বাচনী প্রচারণার মাঠে নিয়ে যাব। বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করছেন দলের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, যুক্ত হব তার সাথে। রেদওয়ান, জানাবেন যে ঢাকা 17 আসন, এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যেই প্রচারণার মধ্য দিয়ে জমে উঠেছে, এই আসনটিতে নেতাকর্মীরা আসলে ভোটারদেরকে কি বলে আশ্বস্ত করছেন, কি বলে ভোট চাইছেন? শাফিন, মূলত সকাল থেকেই কিন্তু বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির যে প্রচারণা সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। যেমনটা বলছিলেন যে জমজমাট প্রচারণা দুই প্রার্থীর মধ্যে, জামাত মনোনীত প্রার্থী খালেদুজ্জামান এবং ঢাকা 17 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে প্রচারণা, এরই অংশ হিসেবে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আলাল তিনি কিন্তু এরই মধ্যে পৌঁছেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই সেই প্রচারণা শুরু করবেন। আমরা সেই অংশ হিসেবে যোগ দিতে চাই এবং যেমনটি আমরা দেখতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু 10টি যে প্রতিশ্রুতি এর মধ্যে দেওয়া হয়েছে। আমরা একটু সরাসরি চেষ্টা করব যে তার আলালের সাথে একটু কথা বলার জন্য। ভাইয়া, এখন পর্যন্ত কি কি প্রতিশ্রুতি নিয়ে আসলে জনগণের কাছে যাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি তো এখন রাষ্ট্রীয় প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে, কারণ সংস্কারের যা কিছু আজকে নিয়ে সারা দেশ আলোচিত এবং আলোড়িত, এটা তোর উদ্যোক্তা এবং এটার জন্মদাতা হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2030 ভিশন দিয়েছিলেন, পরবর্তীতে জনাব তারেক রহমান সাহেব 27 দফা দিয়েছিলেন। এরপরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাইকে সাথে নিয়ে পরিমার্জন এবং পরিবর্ধন করে এটাকে 31 দফায় পরিণত করা হয়েছে। তত্ত্বাবধায়ক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু এটাকে গ্রহণ করেছেন। সুতরাং এই যে রাষ্ট্রীয় পর্যায়ে এটা এখন একটা মর্যাদা পেয়েছে, আমাদের মূল তৃপ্তিটা এখানেই। জনগণের সাড়া কেমন পাচ্ছেন প্রচারণায়? আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখেছেন যে অন্য অনেক রাজনৈতিক দলের নেতারা একইভাবে প্রচারণায় নেমেছেন, কিন্তু এক গন্তব্য থেকে আর এক গন্তব্যে যেতে সভা শেষ হওয়ার পরে রাস্তার দুপাশে এরকম হাজার হাজার মানুষ আর কোনো নেতার ব্যাপারে দেখা যায়নি। এটা তারেক রহমানের বেলায় দেখা গেছে। সুতরাং আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। সহকর্মী রেদওয়ান জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যানের পক্ষে প্রচারণা করছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজধানীর প্রচারণা আরও খবর জানবো। ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী মশিউর অনিক, তার সঙ্গে যুক্ত হবো। অনিক, জানাবেন যে ছুটির দিনে ধানমন্ডি এলাকায় প্রচারণা করছেন কোন কোন প্রার্থী, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? শাফিন, ছুটির দিনের কথা প্রসঙ্গ এনেছেন, জুম্মার দিনও বটে, এবং এখন যদি ঘড়ির কাটার সময়টা দেখি তাহলে ঠিক 11:10 বা তার আশেপাশে। তার মানে এই সময়টাতে আসলে যারা জুম্মার নামাজ পড়তে আসবেন ভোটারদের মধ্যে এবং পাশাপাশি প্রার্থীরা, তারা কিন্তু ফিরে গেছেন বাসায়, অনেকে আবার বেরো হননি। কিন্তু এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, অর্থাৎ বাইতুল আমান মসজিদের ঠিক সামনে ধানমন্ডি 8, এটি ঢাকা 10 আসনের একটি জায়গা। এইখানে প্রচারণা করতে আসার কথা আছে জামায়াত ইসলামীর যিনি এই আসনের প্রার্থী, অর্থাৎ বলছিলাম হচ্ছে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের কথা তার, এবং তিনি এসে এখানে প্রচারণা চালাবেন এবং এই অঞ্চলটাতে প্রচারণা চালিয়ে পরবর্তীতে তিনি এই মসজিদে নামাজ পড়বেন।
এটি কিন্তু আসলে এখন পর্যন্ত যতটুকু জানানো হয়েছে আমাদেরকে। এবং পাশাপাশি যদি জানাই যে এই আসনে বিএনপির তরফ থেকে কিন্তু দাঁড়িয়েছেন রবিউল আলম, এবং যিনি বেশ কিছুদিন যাবতীয় আসলে বলছিলেন নির্বাচন যে কমিশন তাদের যেই তৎপরতা, তাদের যেই কর্মপ্রণালী, সেগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং প্রচণ্ড আসলে তারা অ্যাক্টিভের সঙ্গে কাজগুলো করছেন, তারা আসলে সন্তুষ্ট। কিন্তু অপরদিকে জামাত ইসলামীর জায়গা থেকে তাদের প্রার্থীরা বিভিন্ন সময় ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার কথা যেমন বলছিলেন। তার পাশাপাশি ধানমন্ডি একটা আমরা জানি যে আসলে অভিজাত এলাকা, এই অভিজাত এলাকার ক্ষেত্রে যারা এখানকার ভোটার তারা কিন্তু অনেকেই এই এলাকার বাইরেই মূলত থাকেন, অনেকে থাকেন না। তো সব কিছু মিলিয়ে যারা ভোটার তাদের কাছে পৌঁছানো এবং তাদের থেকে ভোট চাওয়া, সেটি অন্যান্য যে কোনো ঢাকার আসন থেকে কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রার্থীরা। শাফিন, এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা জুম্মার আগ পর্যন্ত আমার কাছে ছিল সব শেষ। যেহেতু আবাসিক বাণিজ্যিক এলাকা ধানমন্ডি নিউ মার্কেট, সেখানে প্রচারণার বিষয়গুলো জানাচ্ছিলেন, নিশ্চয়ই আবার পরবর্তীতে এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ অনেক। রাজধানীর শাহবাগে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন এখন কি পরিস্থিতি? আমরা জানতে পেরেছি যে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা এরই মধ্যে যমুনা অভিমুখে রওনা দিয়েছেন, তারা এখন কোথায় অবস্থান করছেন জানাবেন। কর্মচারীরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, আজ দিবে কাল দিবে, পে কমিশন গঠন করবে, এটা করবে সেটা করবে, তাদের কাজ কিছুই হয় না, তারা শুধু লুটে ফুটে খায়। আজ কর্মচারীরা খেপেছে, পে স্কেল দিতে হবে, পে স্কেল দিতে হবে। দাবিতে এই আন্দোলন আমরা একটু দেখাতে চাই। হবে না যদি এখন যদি সরকার বাহাদুর মাইনা নেয় যে আমরা দিব বা জুলাই থেকে দেবো বা জানুয়ারি থেকে কার্যকর করবো, অল্প অল্প করে চালু করতেছি, তাহলে আমরা সন্তুষ্ট। অল্প অল্প করে চালু করবো। আমরা 17 বছর পরে ভোটের অধিকার পাইছি, এই জন্য আমরা আনন্দিত। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিব, কিন্তু আমাদের পেটের জ্বালাটা মিটাতে সরকারের অনীহা কেন? আমরা সব কিছু হয়ে গেছে, দিলে আমরা সরকারের কাজ করি, রাষ্ট্রীয় কাজ, আমরা রাজনৈতিক দলের, হ্যাঁ আমরা কর্মচারী, আমরা জনগণের সেবায় নিয়োজিত। আমরা চাই ইউনিট সাহেব আমাদের প্রজ্ঞাপনটা আজকে দিয়ে না দিলে একটা ভেজাল তৈরি হবে। 11 বছর বিগত সরকার কর্মচারীদের উন্নয়নে কোনো কাজ করে নাই। সবাই আমরা গেজেট চাই, কর্মচারী হইছে কাট, আগে গেজেট করে ভোট, কোথায় যাবো, কোথায় যাই দাঁড়াবো বলেন? বাংলার আমাদের ডক্টর ইউনূস স্যারে আমাদের বেশ করে দিয়ে
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শাহবাগ থেকে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে চলে যায় এবং তারা এরই মধ্যে যমুনার যেই নিরাপত্তা ব্যারিকেড সেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে আমরা সহকর্মী রাব্বি সিদ্দিকীর মাধ্যমে জানছিলাম সবকিছু। এখনও দর্শক দেখতে পাচ্ছেন যে সেখানে এর মধ্যে পুলিশের সদস্যরা তারা প্রতিরোধের জন্য হাতে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সরকারি কর্মচারীরা বিক্ষোভ করছেন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে। তারা বলছেন আগে গেজেট পরে ভোট। আমাদের সঙ্গে সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, জানাবেন যে বিক্ষোভকারীরা কি বলছেন, তারা এখানে কতক্ষণ অবস্থান নেবেন? এবং আমরা দেখছি আরও বেশি পরিমাণে সরকারি কর্মচারীরা যোগ দিচ্ছেন, তারা ব্যারিকেড ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে সংখ্যায় পেরে উঠছে না, অনেক বেশি পরিমাণে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা হেয়ার রোড হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ঢুকে পড়েছেন। এরই মধ্যে আমরা দেখছি যে তার ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয়েছেন পুলিশের সদস্যরা। সহকর্মী রাব্বি সিদ্দিকী রয়েছেন সেখানে, আমরা তার কাছে যাব সরাসরি। রাব্বি, জানাবেন সেখানকার পরিস্থিতি এখন কি? বিক্ষুব্ধরা আসলে কি বলছেন, তারা কতক্ষণ থাকবেন এখানে? ভাই, সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে, অর্থাৎ গেজেট প্রকাশের জন্য, তারা বলছেন ভোটের আগেই গেজেট, এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা শাহবাগ থেকে জড়ো হয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন। সেখানে যমুনার যেই প্রোটোকল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা সেই প্রোটোকল ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢুকে পড়েন। সংখ্যায় অনেক বেশি সরকারি কর্মচারীরা রয়েছেন। তাদের দাবি নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই এক দফা দাবিতেই মূলত আজকে তাদের এই কর্মসূচি। তবে তাদের পূর্ব ঘোষিত যেই পরিকল্পনা ছিল, সেখানে শহীদ মিনারে তাদের জড়ো হওয়ার কথা ছিল, সেখান থেকে তারা শাহবাগে অবস্থান নেন এবং শাহবাগ থেকে তারা বিক্ষোভ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন সময় বাকি রয়েছে। এরই মধ্যে তারা বলছেন যে ভোটের আগেই এই গেজেটটি প্রকাশ করতে হবে। আমরা দেখেছি যে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক প্রস্তুতির কথা বারবার জানানো হয়েছে। তবে আজকে যেই পরিস্থিতি আমরা দেখছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ সরকারি কর্মচারীদের কাছে অনেকটাই সংখ্যায় পেরে উঠছেন না।
সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নে গেজেট প্রকাশের এক দফা দাবিতে আন্দোলন চলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দেয়ালের ওপারে। এর আগে এই পে স্কেল নিয়ে যেটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল যে 3 ধাপে এই পে স্কেলটি বাস্তবায়ন হবে, তবে সেসব প্রতিশ্রুতিতে ভরসা না পেয়ে সরকারি কর্মচারীরা বলছেন ভোটের আগেই প্রকাশ করতে হবে গেজেট, বাস্তবায়ন করতে হবে নবম পে স্কেল। সেই এক দফা দাবিতে তারা আজ শহীদ মিনারের সকাল থেকেই সমবেত হন। এরপরে শাহবাগে অবস্থান নিয়ে সেখান থেকে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা যমুনা অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে যমুনার যেই ব্যারিকেড আইন শৃঙ্খলা বাহিনীর, সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন, এসএসএফ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও থাকেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশ বর্ডার গার্ডের কিছু ইউনিট সেখানে অবস্থান করে। এই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকা সত্ত্বেও যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যেই নিরাপত্তা এলাকা সেটি সুরক্ষিত রাখা যায়নি। আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা হাত দিয়ে সেই ব্যারিকেডগুলো, পুলিশের যেই ব্যারিকেড সেই ব্যারিকেড সরিয়ে দিচ্ছে এবং তারা অবাধে ঢুকে যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। যমুনার ঠিক সামনে সড়কটিতে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানেই তারা ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, গেজেট প্রকাশের জন্য এক দফা দাবিতে। তারা বলছেন যে আসন্ন ভোটের সামনে, সহকর্মী রাব্বি সিদ্দিকী জানতে চাইছিলেন যে ভোটের আগে এমন একটি আন্দোলন ভোটের পরিবেশকে বিঘ্নিত করবে কিনা। সেখানে সরকারি কর্মচারীরা বলছেন তারা ভোট দিতে আগ্রহী, তবে নিরুপায় হয়ে তারা এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছেন।